মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হলো এবং তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে যে এই ঘটনার সঙ্গে তিনি কি জানতেন বা গোটা সেদিন রাতে যে তার উদ্যোগে সভা হচ্ছিল। দেখুন, সজলদা, অগ্নিমিত্রাদি এবং মীনাক্ষী দেবী তারা তিনজনই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। কারণ অনেকেই বলছিলেন যে ওই আরজি করের ডাক্তার ছাত্রীটির মৃতদেহটাকে যত দ্রুত হসপিটাল থেকে বের করে কোনো রকমের পোস্টমর্টম এবং পরবর্তীকালে তাকে দাহ করবার একটা পরিকল্পনা প্রশাসন নিয়েছিল। সেই জায়গায় কিন্তু এই তিনজনের ভূমিকা যে সংবাদ মাধ্যমে বা প্রচার মাধ্যমে এসছে যে তারা এই বডিটি যাতে দ্রুত সৎকার করে পুরো প্রমাণটা যাতে লোপাট না হয় তার চেষ্টা করেছিলেন। ফলে কি কারণে কি বিষয়ে তারা এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা তাদের পক্ষেই বলা সম্ভব। এবং আমি আশা করি যে সবাই যেহেতু বিচার চাচ্ছে, সেদিন উনিও ছিলেন, অগ্নিমিত্রাদি ছিলেন, সজলদা ছিলেন, তারাও এই বিষয়ে যদি সিবিআই ডাকে তারা সেই সময়কার পরিস্থিতি তারা ব্যাখ্যা করে বলতে পারবে। এই পরিস্থিতি এই বন্যা দেখতে, দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বলে রাখি, দুর্গত মানুষের পাশে রাজ্য প্রশাসনের দাঁড়ানোটা কর্তব্য। আরজি করের সমস্যা আমাদের রাজ্যের বাসীর কাছে একটা আবেগের জায়গায় রয়েছে, কিন্তু তার পাশাপাশি দুর্গত মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানোর ক্ষেত্রে রাজ্যের সরকার যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা তারা কিভাবে পালন করবেন সেটা রাজ্যের যিনি প্রধান তিনি ঠিক করবেন। ফলে এই নিয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে দোষারোপের রাজনীতি। এই দোষারোপের রাজনীতি ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী যদি এটা চাইতেন যে প্রয়োজনে সবাইকে নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেটার পরিকল্পনা করা, কেন্দ্রের সরকারের সহযোগিতা যদি প্রয়োজন হয় সেই সহযোগিতার ব্যাপারে কথা বলা, ঝাড়খণ্ডে যেখানে ইন্ডি জোটের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা যদি কোনো ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন। কিন্তু না করে উনি এক এক সময় এক এক কথা বলে ম্যান মেড বন্যা। আচ্ছা, ঝাড়খণ্ডে যে এত বৃষ্টি হয়েছে তাহলে কারা এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে গেল যে বৃষ্টি নামিয়ে দিলাম, কখনো খরা করে দিলাম? এতই যদি ক্ষমতা, তো একমাত্র আমার জানা বোঝার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে, আর তো কারো নেই। ফলে এই ধরনের অবান্তর কথা বলে দুর্গত মানুষদের আরো সমস্যায় ফেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। মেডিকেল কলেজের সুপার রঞ্জন অধিকারীকে দেখে এখনো স্যাটিসফাইড নন তারা বলছে। দেখুন, যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনকে এতটা তীব্রতায় নিয়ে যেতে পেরেছেন, আমি তো তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি নিয়ে বলতে পারবো না, এটা তাদের বিবেচনাধীন বিষয়। তবে এটা খুব দুর্ভাগ্যের, আমি একটি জায়গায় দেখলাম যে মিনিটস লেখা হয়েছে সেটা নিয়েও পর্যন্ত মতান্তর হয়েছে। ফলে এই ধরনের সততা, এই ধরনের ধূর্ত রাজনীতিবিদদের মতন রাজ্যের প্রশাসন যেটা কাজ করছেন সেটা সমর্থনযোগ্য নয়। প্রথম কথা, জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রতিদিনকার আমাদের মতন যারা রাজনীতি করেন, ছোট থেকে রাজনীতি করেন, এরা কিন্তু সেইভাবে রাজনীতির অংশ নয়, এরা আন্দোলনের অংশ হিসাবে আজকে প্রশাসনের সাথে তারা তাদের কথা বলছে। আর তাদের সাথে রাজ্যের মুখ্য সচিবের উপস্থিতিতে যে মিনিটস লেখা হচ্ছে সেই মিনিটস নিয়ে মতান্তর হওয়া, আমি মনে করি প্রশাসনের পক্ষেও সেটা সঠিক নয়। মুখ্য সচিবের মতন সম্মানজনক পদে থাকা মানুষের উপস্থিতিতে মিনিটস নিয়ে মতান্তর না, এটা গ্রহণযোগ্য নয়। আমি বলবো, এর আগেও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইগো ঝেড়ে ফেলুন। এতদিন ধরে মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনেছেন, এবার মানুষের কথা মুখ্যমন্ত্রী শুনে জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া মেনে তাদের কাজে ফেরানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী করুন, এটাই চাই। বলছি, যেটা অভিযোগ করছে কালচার তো সমাধান হচ্ছে না। দেখুন, আমি যে অঞ্চলে থাকি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেহেতু ওর সাথে আমি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যুক্ত থাকার কারণে এটুকু বলছি যে মেডিকেল কলেজের অভ্যন্তরে তৃণমূলের এখন বিভিন্ন গোষ্ঠী আছে। এক গোষ্ঠী বিপাকে পড়লে আরেক গোষ্ঠী থ্রেড কালচারের মুখ হয়ে ওঠে।
আরেক গোষ্ঠী বিপাকে পড়লে অন্য গোষ্ঠী বিপাকে হচ্ছে তারা থ্রেড কালচারের মুখ হয়ে ওঠে। লজ্জা কি জানেন, আজকে যখন ডক্টর সুদীপ্ত রায়, আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই থ্রেড কালচারের থেকেও আরেকটি জিনিস সামনে আসছে। দেখুন, ডক্টর সুদীপ্ত রায় বিধানসভায় আমাদের সহকর্মী, তার মেয়ে জয়েন্ট এন্ট্রান্স বাদ দিয়ে সে ডাক্তারি হয়েছে এবং তাকে শুনলাম নাকি আবার গোল্ড মেডেলও পেয়েছে। যে জয়েন্ট এন্ট্রান্সে চান্স না পেয়ে কোটায় ডাক্তারি হয়ে সে এই ধরনের জায়গায় পৌঁছচ্ছে। থ্রেড কালচার তো সর্বত্র, অর্থাৎ অনার্স পাওয়ার ক্ষেত্রে, রেজাল্ট করানোর ক্ষেত্রে, পরীক্ষার সময় লুজ গার্ড দেওয়ার ক্ষেত্রে, ফেল করলে পাশ করিয়ে দেওয়ার ক্ষেত্রে, এমনকি কোটা সিস্টেমে পাওয়া, অর্থাৎ এই ধরনের অনৈতিক কোটায় পাওয়া বা তথাকথিত পরীক্ষা বাদ দিয়ে যে কোটায় পাওয়া, এরা যখন গোল্ড মেডেল পায় তাহলে বুঝতে হবে যে যারা পরীক্ষা নিচ্ছে তাদের উপরেও হয়তো বিভিন্ন ধরনের চাপ আছে। ফলে এই পুরো সিস্টেমটাকে ক্লিন করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি এবং তার দল যতদিন সরকারে থাকবে এই সিস্টেম সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না। তবে প্রশাসনের উপরে চাপ থাকলে নিশ্চিতভাবে প্রশাসনে যাদেরকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হয় অশোক স্তম্ভ লাগিয়ে, তাদের উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে। সেই চাপ কিন্তু জুনিয়র ডাক্তাররা তৈরি করেছেন, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সন্দীপ ঘোষের কাউন্সিলর দেখুন, এখন তো বিপাকে পড়ে এ সমস্ত করছে। উনি যা করেছেন, মানে ভদ্র ভাষায় বলতে গেলে এমন কোনো ধরনের অসুখ ওনার মধ্যে ছিল না যেটা পেপারে আমরা পড়ে আটকে উঠছি যে একজন প্রথম হওয়া ছাত্র সে এই ধরনের রুচি সম্পন্ন এবং সে এই রুচি নিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করত। তাহলে এখন প্রশ্ন উঠছে, যে মানুষের এই ধরনের বিকৃত রুচি রয়েছে সে যখন সিস্টেমটাকে কন্ট্রোল করে, তাহলে তাকে যারা সহযোগিতা করেছে তারাও তো বিকৃত রুচি সম্পন্ন হতে পারে। আজকে ওনারটা সামনে এসছে, কালকে অন্যদেরটা সামনে আসবে না, এইটা তো বলা যেতে পারে না। ফলে খুবই নোংরা একজন মানুষ, তার যে এতদিন পরে বাধ্য হয়ে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে। কিন্তু আবার বলবো, বেটার লেট দ্যান নেভার। ফলে আরো অনেক পথ আমাদেরকে এগোতে হবে। সেই পথ ধরে আমরা চাই আরজি করের অপরাধীদের শাস্তি। এবং আমার উত্তর, আমার কুচবিহার, আমার জলপাইগুড়ি, আমার আলিপুরদুয়ার, আমার উত্তর দিনাজপুর, দার্জিলিং, আমার মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানেও তো অসংখ্য মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে, তারা বিচার পায়নি। দক্ষিণেরও প্রচুর এরকম জেলায় আমরা তো জানি, হাসখালি থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে, এই সব বিচারগুলো যেন একসাথে করতে পারি। নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য একটা পরিমণ্ডল তৈরি হতে পারে। এবং তার পাশাপাশি আমরা যেটা চাই যে একটা প্রশাসন তৈরি হোক যেটা নারীরকে সুরক্ষিত রাখবার জন্য তারা সর্বদা প্রয়াস নেবে, নাকি অত্যাচারিত হওয়ার পরে তারপরে অ্যাকশন নেবে। ফলে এখন থেকে আমাদের এইটা ভাবতে হবে যে নারীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে প্রশাসন কি ধরনের সুরক্ষা কবচ তৈরি করতে পারে।